দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। মধ্যরাতে ফেসবুকে একটি হুমকিমূলক স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন তানজিন তিশা। যে পোস্টে তিনি স্পষ্ট করেছেন তার এই বার্তা ভেতরে জমে থাকা ক্রোধেরই বহিঃপ্রকাশ, যা তিনি প্রকাশ করেছেন তারই কোনো সহকর্মীর প্রতি। তিশা তার সোশ্যাল ফলোয়ারদের লক্ষ্য করে লিখেছেন, আমি চাইলে শেয়ার করতে পারি আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প, আমার সেই সাহস এবং প্রমাণ আছে। এরপরই তিশার অভিযোগের নল সরাসরি তাক করলেন সেই অভিযুক্ত প্রেমিকের প্রতি। তুমি সম্বোধন করে লিখলেন, মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন। ইংরেজিতে লেখা এই পোস্ট কিংবা হুমকি আসলে কাকে নিয়ে? গত ভোররাত থেকে এমন প্রশ্ন উঠেছে মিডিয়া পাড়ায়। বর্তমানে দুবাইয়ে আছেন তানজিন তিশা। শুক্রবার মুক্তি পাবে পরিচালক বদরুল আনাম সোদের দ্বিতীয় ছবি শ্যামাকাব্য। প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখার 2 দিন আগে হলো এই সিনেমাটির বিশেষ প্রদর্শনী, যেখানে শিল্পী কুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আরও অনেকেই। ভালোবাসা আর প্রেম হয়। বিয়ে করবেন আমাকে? একটা দম্পতির গল্প যেখানে আছে সম্পর্কের টানাপোড়েন, এমনই এক ঘটনাকে উপজীব্য করে এগিয়েছে বদরুল আনাম সৌদ পরিচালিত ছবি শ্যামাকাব্যের গল্প। ধরে রাখতে চাই, শেষ পর্যন্ত এভাবে ধরে রাখতে চাই। 3 মে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির আগে মঙ্গলবার রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভ মিলনায়তনে হয়েছে শ্যামাকাব্যের বিশেষ প্রদর্শনী। ছবি দেখার পর সবাই করেছেন এর প্রশংসা। আমি আশা করি যে বদরুল আনাম সৌদ এবং সুবর্ণা মুস্তফা আগামী দিনেও আরো অনেক মৌলিক এবং সক্রিয় ধারার চলচ্চিত্র নির্মাণ করে ভালো অভিজ্ঞতা দিল, সুন্দর লেগেছে। আসলে হলে বসে মানুষ যেই এক্সপিরিয়েন্স নিতে চায় সবগুলো এটার ভেতর আছে। একটা ভালো চলচ্চিত্রের জন্য যে এরকম একটা টিম এভাবে সবাই মিলে কাজ করা, একটা ভালো চলচ্চিত্র বানানোর জন্য, এটা শ্যামাকাব্য না দেখলে আসলে বোঝা যাবে না। সবাই একজনকে আসলে পাল্লা দিয়ে অভিনয় করেছে, টু বি ভেরি অনেস্ট। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রিমিয়ার শেষে উপস্থিত দর্শকদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ছবির শিল্পী কুশলীরা। পরে জানালেন নিজেদের ভালো লাগার কথা। এরকম ভালো কাজের সাথে কাজ করতে পারার সুযোগ কে হাতছাড়া করতে চাই। তো সব মিলে শ্যামাকাব্যের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল এবং আমি শিওর যে আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে এইটার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে। আমি সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা দেখেছি এবং আমার কাছে পুরোপুরি একটা উপন্যাস পড়লে মানে যেরকম ফিলিং হয়, আমার ফিল হচ্ছিল একটা উপন্যাস আমি সামনে থেকে দেখছি। এতই ভালো লাগছিল আমার কাছে। দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যে আপনারা হলে এসে ছবিটি দেখবেন, যদি ভালো হয় 10 জনকে বলবেন, খারাপ হলে সেটাও বলবেন। বিশেষ প্রদর্শনীতে দর্শকদের প্রশংসায় শ্যামাকাব্য নিয়ে প্রত্যাশা বেড়েছে প্রযোজক পরিচালকের। তাদের বিশ্বাস সাধারণ দর্শকদের কাছেও ভালো লাগবে সিনেমাটি। এখনো মনে হয় যে একটু ঘোরের মধ্যেই আছে, আর নিজেদের ছবি তো ভালো লাগে। আর তবে সত্যি কথা হচ্ছে যে খুবই যত্ন নিয়ে তৈরি একটি ছবি। আমি এটাই এনজয় করছিলাম যে সাকসেসফুলি মিস্ট্রিটা তৈরি করতে পেরেছে এবং মিস্ট্রিটা একদম শেষ সিকোয়েন্সে গিয়েই রিভিলড হয়। আমি বিশেষ কোনো বার্তা দিতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই আপনারা হলে এসে ছবি দেখেন, ভালো মন্দ তারপরে ডিসাইড করেন, কারো মুখে শুনে কোনো কিছুতে ঢুকেন না। আপনার ভালো বললে ভালো বলেন, আমরা খুশি হব। মন্দ বললে মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও আমরা মাথা পেতে মেনে নেব। সরকারি অনুদানে নির্মিত সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার শ্যামাকাব্য ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, জেনি সহ অনেকে। আপনি বাঁচবেন কি করে? নানা চরিত্র, নানা রং। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভেরি সরি। এই অভিশাপ থেকে মুক্তি 2টা পথ আছে। কলিম শরাফী স্মৃতি পুরস্কার উপলক্ষে আয়োজিত হলো রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলার ভবনে দিনব্যাপী চলে এই আয়োজন। কিশোর ও সাধারণ 2 বিভাগে ভাগ হয়ে সারা দেশ থেকে আগত প্রতিযোগীরা অংশ নেন প্রতিযোগিতায়। আগামী 9, 10 ও 11 মে রবীন্দ্রসঙ্গীত উৎসবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। রবি ঠাকুরের ভাবনায় ঠিক এমনই এক পৃথিবী ছিল,
যেখানে সুরের ছন্দে বাজবে আনন্দের ধ্বনি। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শিল্পী কলিম শরাফের স্মৃতি স্মরণে প্রতি বছর আয়োজন করা হয় এই রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। কলিম শরাফি স্মৃতি পুরস্কার 1431-এ কিশোর এবং সাধারণ এই দুই বিভাগে নাম রেজিস্ট্রেশন করে সারা দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেন। কণ্ঠে তাদের সুরের সাথে আনন্দের উচ্ছ্বাস। এভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে খুব ভালো লাগছে। আমার প্রথমে একটু নার্ভাস ফিল হয়েছিল, কিন্তু পরে আমি ঠিকমতো গাইতে পেরেছি বিচারকদের সামনে। এখন আমার ইচ্ছা এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার। খুবই ভালো লাগছে। আর তাছাড়া আমি আগের বছরও এই কম্পিটিশনে নাম দিয়েছিলাম, আগের বছর যৌথভাবে থার্ড হয়েছিলাম, এবছর কি হয় জানি না। তো আমি খুবই কৃতজ্ঞ নিজের প্রতি যে আমি এত বড় বড় লোকের সামনে যে গান করতে পারছি। আমি আসলে বরাবরই রবীন্দ্রপ্রেমী একজন মানুষ, আর আমার কাছে রবীন্দ্রসঙ্গীতে যে কোনো প্রতিযোগিতায় অত্যন্ত আবেগের একটি জায়গা। এখানে আসলে মান পাওয়াটা বিষয় না, বাট এত এত গুণীজনদের সান্নিধ্যে আসতে পেরে খুবই ভালো লাগছে, আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আসলে প্রতিযোগী এখানে অনেক আছে, এক একজন এক একভাবে গান গাচ্ছে, তো কেউ ভালো গাচ্ছে কেউ খারাপ গাচ্ছে। সেই ক্ষেত্রে আমি আমার দিক থেকে আমার বেস্ট ট্রাই করেছি। অভিভাবকরা বলছেন, উন্মুক্ত এই আকাশ সংস্কৃতির যুগে শেকড়ের ঠিকানা চিনিয়ে দিতে রবীন্দ্রসঙ্গীত চর্চার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমি চাইছি যে আমার সন্তানরা যেন সে শিক্ষা নিয়ে বেড়ে ওঠে, এবং তার প্রথম শিশুকাল থেকেই আমার সন্তানদেরকে, ও আছে এখন আমার বড় মেয়ে, এবং তাদেরকে আমি এই শিক্ষায় শিক্ষিত করেছি যে সংস্কৃতি যেন তাদের মধ্যে থাকে, এবং আমার উত্তরাধিকার সূত্র যেন সংস্কৃতিটা বেঁচে থাকে। গানের মধ্যে থাকলে তার সময়টা সুন্দরভাবে কাটবে, সে অপসংস্কৃতির সাথে জড়াবে না। সবচেয়ে বড় কথা এটা সংস্কৃতির মধ্যে থাকতেই হবে, আমার কথা হচ্ছে সেটা। আমাদের ঐতিহ্যগত যে সংস্কৃতিগুলো আছে সেগুলো প্রায় ভুলতে বসেছি। তো আমরা এই রবীন্দ্রসঙ্গীতের যে ঐতিহ্য আছে সেটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এই কালচারাল প্রোগ্রামগুলোর ব্যাপকভাবে আয়োজন করাটাই উচিত। প্রত্যেকের আন্তরিকতা আর সুরের মায়ায় বিমোহিত বিচারকরা। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন, তারা অসম্ভব ভালো গাইছেন, এবং যে বর্তমানে যেটা আমরা বলে থাকি যে শুদ্ধতা, সেটি সম্পূর্ণরূপে বেশিরভাগ ক্ষেত্রে বিরাজমান। তো এইটি আমরা চাই যে রবীন্দ্রনাথের গানের যে মূল শুদ্ধতা এবং স্বকীয়তাটা বিরাজ করুক। আজকের প্রতিযোগিতার পরে আমরা আগামী 9, 10 এবং 11ই মে আমাদের রবীন্দ্রসঙ্গীত উৎসব করব এই সঙ্গীত ও নৃত্যকলা শিল্পকলা এখানে এই অডিটোরিয়ামে। এবং তখনই আমরা যারা আজকে এখানে যারা গাচ্ছে ভালোই গাচ্ছে, তো তারপরেও কিছু বাঁচবো আমরা, তো তাদের পুরস্কার দেওয়া হবে তখন। বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফি আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার যে সভাপতি, তাকে সম্মান জানানো, কারণ তার জন্মশতবার্ষিকী, এটা সম্মান জানানোর উদ্দেশ্যে আমাদের এই রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন। তার নামে আমরা প্রতি বছরই রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা করে থাকি এবং কলিম শরাফি স্মৃতি পুরস্কার দিয়ে থাকি। সেটার উদ্দেশ্য আসলে রবীন্দ্রসঙ্গীত চর্চা বৃদ্ধি করা, তরুণ প্রজন্মের মধ্যে রবীন্দ্র চর্চা বাড়িয়ে দেওয়া, তথা আসলে আমাদের সুস্থ সংস্কৃতি চর্চা এবং সেটা বিকাশের জন্য আমাদের একটা শুদ্ধ প্রয়াস, নিয়মিত প্রয়াস এটা। আগামী 9, 10 এবং 11 মে অনুষ্ঠিত হবে রবীন্দ্রসঙ্গীত উৎসব। আজকের আয়োজনের বিজয়ীদের হাতে সেদিনই তুলে দেওয়া হবে পুরস্কার। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। 3 মে শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাবে হলিউড মুভি দ্য ফল গাই। তার আগেই আজ দেশের সিনেপ্লেক্সে আলোর মুখ দেখলো অ্যাকশন অ্যাডভেঞ্চার গল্পের এই সিনেমাটি। অ্যাকশন কমেডি ধাঁচের এই সিনেমার পরিচালক ডেভিড লিচ। 80-র দশকের জনপ্রিয় টিভি সিরিজ দ্য ফল গাইয়ের আদলেই তিনি নির্মাণ করেছেন এই চলচ্চিত্রটি। মুক্তির আগেই অবশ্য অন্য রকম এক রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে এই সিনেমাটি। সর্বাধিক ক্যানন রোল অর্থাৎ শূন্যে গাড়িকে চক্কর দেওয়ানোর রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে রায়ান গসলিং ও এমিলি ব্লান্টের এই ছবি। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাউদ্দিন আহমেদ জানিয়েছেন, 1 মে থেকে ঢাকা ও ঢাকার বাইরের 7টি মাল্টিপ্লেক্সেই চলছে দ্য ফল গাই। আবারও বাহুবলীকে পর্দায় নিয়ে আসছেন নির্মাতা এস রাজামৌলি।
তবে এটি বাহুবলী ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা নয়, বরং স্বতন্ত্র গল্প নিয়ে পর্দায় আসছে এই নতুন বাহুবলী। এবারের পর্বের নাম বাহুবলী ক্রাউন অফ ব্লাড। নতুন এই সিনেমায় অ্যানিমেশন চরিত্রে বাহুবলীকে দেখবে দর্শক, তাও আবার ওয়েব সিরিজের মতো লম্বা দৈর্ঘ্যে। সদ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বাহুবলীর বার্তা দিয়েছেন পরিচালক রাজামৌলি। একটি ছোট্ট ভিডিও শেয়ার করে তিনি লিখেন, জনগণ যখন মাহেশমতি বলে চিৎকার শুরু করে তখন মহাবিশ্ব আটকাতে পারবে না বাহুবলীর প্রত্যাবর্তন। জনপ্রিয় কোনো এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বাহুবলী ক্রাউন অফ ব্লাড। প্রথমবার একসাথে অভিনয় করেছেন বলিউডের দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন ও দক্ষিণের তারকা প্রভাস। আসছে জুনেই মুক্তি পাবে এই তিন তারকার ছবি কল্কি 2898 AD। সবকিছু মিলিয়ে যখন এই ছবিটির দর্শক আগ্রহের তুঙ্গে, তখনই সিনেমাটির বিরুদ্ধে উঠল নকলের অভিযোগ। এমন সমালোচনার সৃষ্টি মূলত কল্কি 2898 ADর পোস্টার রিলিজের পর। নেটিজেনদের মতে প্রভাস, দীপিকা, অমিতাভের এই ছবিটি নাকি হলিউডের ডিওন সিনেমার নকল। ডিওনের চরিত্রগুলোর সাথে একেবারেই মিলে যাচ্ছে কল্কি ছবির অভিনয় শিল্পীদের চরিত্র। দুটি ছবিরই প্রেক্ষাপটে আছে মরুভূমির দৃশ্য। শুধু তাই নয়, ডিওনের মতো ভবিষ্যতের গল্প বলবে কল্কি 2898 AD। এমন সমালোচনার জেরে উত্তর দিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। জানিয়েছেন, বৈজ্ঞানিক কল্পকাহিনীর সাথে মহাভারতের সময় থেকে 2898 সালের সময়কাল দেখাবে তার এই নতুন ছবিটি। সাথে এটিও বলেছেন, অন্য ছবির দৃশ্যপটের সাথে মিল খুঁজে পেলেও হলিউড মুভির নকল নয় কল্কি 2898 AD। আর সপ্তাহ 2 বাদেই পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর আসর কান চলচ্চিত্র উৎসবের। ৭৭তম এই আয়োজনে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জয় করবে কোন সিনেমা, সেই গুরুদায়িত্ব পালনে ঘোষণা করা হয়েছে বিচারকদের তালিকা। বারবির পরিচালক গ্রেটা গেরউইগের নেতৃত্বে 9 সদস্য থাকবে বিচারিক কার্যক্রমে, যে তালিকায় আছেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্লাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু চেলান। আছেন স্বর্ণপাম জয়ী জাপানিজ পরিচালক হিরোকাজু কোরিয়েদা, ইটালিয়ান অভিনেতা পিয়ার ফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান অ্যান্টোনিও পাওয়ানো এবং নেটফ্লিক্সের লুপিন খ্যাত ফরাসি অভিনেতা প্রযোজক ওমর সি। 14 মে ফ্রান্সের সমুদ্র সৈকত কানে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব, যার পর্দা নামবে 25 মে। আজ ঐতিহাসিক মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের এই দিনের গল্প নিয়ে বিভিন্ন দেশে ভিন্ন ভাষায় নির্মিত হয়েছে বেশ কটি ছবি। যে সিনেমাগুলো দেখলে শুধু নান্দনিক খিদেই মিটবে না, মনের মধ্যে কিছু প্রশ্নেরও জন্ম হবে। জানবো এমন কিছু ছবিরই গল্প। 1987 সালে মুক্তি পায় মেট 1, যার গল্প তৈরি হয়েছিল কয়লা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে। শ্রমিক ইউনিয়নের সেই আন্দোলনে মালিক পক্ষ থেকে করা হয় এক গোপন ষড়যন্ত্র। ভাড়াটে আন্দোলনকারীদের দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করে মালিক পক্ষ। চিত্রনাট্যের মারপ্যাচে সেখানে উপস্থিত হন বড় শহর থেকে আসা তুখোড় ট্রেড ইউনিয়নিস্ট জো কেনেহান, যিনি এই আন্দোলনে থাকা ভাড়াটে শ্রমিকদেরকেও নিজের অধিকার আদায়ে সচেতন করে তোলেন। বোঝাতে সক্ষম হন এ লড়াই সবার বাঁচার লড়াই। জন সেইলেসের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস কুপার, জেমস আর্ল জোন্স, ম্যারি ম্যাকডোনাল্ড। এক আন্দোলনে শ্রমিক নেতা রুবেনের বক্তৃতায় মোহিত হন পোশাক শ্রমিক নর্মা রে। যোগ দেন শ্রমজীবী মানুষের আন্দোলনে। তবে এতে নাকচ হয় তার পরিবার, এমনকি প্রেমিকও। প্রতিটা পদে আসতে থাকে বাধা, কিন্তু নিজের দাবিতে অটল থাকেন রে। পোশাক শিল্পকর্মী থেকে ইউনিয়ন নেতা হয়ে যাওয়া ক্রিস্টাল লি সুটনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে নর্মা রে। মার্টিন রিড পরিচালিত সিনেমাটিতে নর্মা করেছেন স্যালি ফিল্ড। এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অস্কার পান। ছবিটি মুক্তি পায় 1979 সালে।
জনি ফ্রেডলি নামের এক ট্রেড ইউনিয়নিস্টের জন্য কাজ করেন তিনি। মোটামুটি ভালোই চলছিল দিন, কিন্তু একদিন হঠাৎ টেরির মাথায় বাজ পড়ে। টেরি দেখে ফেলেন জনির 2 মাস্তান খুন করেছেন একজনকে। যাকে খুন করা হলো তার বোনের সাথে দেখা হয় টেরির। বুঝতে পারেন এ হত্যার দায় শোধ করতে হবে। কিভাবে আদালতে বিষয়টি নিয়ে লড়তে হবে সেই পরামর্শ দেন ফাদার ব্যারি। কিভাবে ইউনিয়ন বাজি করা মাস্তানদেরকে রুখতে হবে সেটাও উঠে আসে সিনেমায়। এটি মুক্তি পায় 1954 সালে। আমেরিকান প্রখ্যাত শ্রমিক নেতা সেজার শ্যাভেজের আত্মজীবনী নির্মাণ করেন পরিচালক দিয়েগো লুনা। 60-এর দশকের মাঝামাঝি সময়ে সেজার 50,000 শ্রমিককে সংগঠিত করেছিলেন। শ্রমিকদের অধিকার আদায়ে সেজার তৈরি করেছিলেন একাধিক সংগঠন। সেজার শ্যাভেজ ছবিতে দেখানো হয়েছে ডোলানো গ্রেপ স্ট্রাইক, সালাদ বলি স্ট্রাইক, 1975 সালে মেডেস্টো মার্চের মতো আন্দোলন। সিনেমায় সেজারের ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল পেনা। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। অবশেষে আদালতের মুখোমুখি বিশ্বখ্যাত ফরাসি অভিনেতা জেরার্ড দেপার্দিউ। কারণ 76 বছর বয়সে এসেও যে তিনি যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত। ঘটনাটা 2021 সালের সেপ্টেম্বরের দ্য গ্রিন শার্টার সিনেমার সেটে সহকর্মী 2 জন নারীকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয় জেরার্ড দেপার্দিউর বিরুদ্ধে। 3 বছর পর এবার সেই মামলার বিচারে আদালতে ডেকে পাঠানো হয়েছে তাকে। এছাড়াও 2018 সালে আরেক অভিনেত্রী শার্লেট আর্নল্ডকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দেপার্দিউ এর আগেও বহুবার নারীদের যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ উঠলেও প্রমাণ না থাকায় এতদিন বিচারের আওতার বাইরেই ছিলেন 250 ছবিতে কাজ করা এই ফরাসি প্রবীণ অভিনেতা। প্রকাশ্য দিবালোকে খুন হলেন ইকুয়েডরের মডেল লান্ডি পেরগা গোবোরো। জানা গেছে কুখ্যাত এক গ্যাংস্টার দলের সঙ্গে গোপন যোগাযোগের কারণে খুন হয়েছেন 23 বছর বয়সী এই মডেল। গেল রবিবার রেস্তোরাঁয় বসে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন মিস ইকুয়েডরের প্রতিযোগী লান্ডি। এ সময় মাস্ক পরা 2 অস্ত্রধারী ভেতরে ঢুকেই গুলি চালায়। রেস্তোরাঁর মেঝে রক্তে ভেসে যায়। তবে নিরাপত্তা রক্ষীরা আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনার কারণ ও হত্যাকারীদের খুঁজতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। 2022 সালে সুন্দরী প্রতিযোগিতা মিস ইকুয়েডরে অংশ নেন লান্ডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 লাখের বেশি অনুসারী ছিল তার। মডেলিং ছাড়াও বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন লান্ডি। দর্শক, এই ছিল এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।